প্রিয় আইনের শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ল অফ ইন্স্যুরেন্স সম্পর্কে, ইন্ট্রোডাক্টরি পার্টে অ্যাডভান্টেজেস অ্যান্ড অবজেক্ট সম্পর্কে এবং কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স সম্পর্কে এবং এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব টাইপস অফ ইন্স্যুরেন্স অ্যান্ড অলসো ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়েজার, বা বাকিগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা টাইপস অফ ইন্স্যুরেন্সের কথা বলছি, বিমা কত রকম। আমরা বেসিক্যালি অনেক জায়গায় অনেক রকমের কথা থাকে, বিমার নানান রকমের প্রকারভেদ আছে, কিন্তু বেসিক্যালি বিমা কিন্তু তিন রকম। সে একটা হলো লাইফ ইন্স্যুরেন্স, জীবন বিমা, ফায়ার ইন্স্যুরেন্স, আমরা অনেক সময় প্রপার্টি ইন্স্যুরেন্স বলে থাকি, আবার মেরিন ইন্স্যুরেন্স, নৌ বিমা। আমরা এই বেসিক্যালি বিমা তিন রকম। এর বাইরে অনেক রকমের বিমা হতে পারে, জীবন বিমার উপরে অনেকগুলো বিমা হতে পারে। অনেকে করে দেখে হজ বিমা আছে, এডুকেশন বিমা আছে, শিশুদের বিমা আছে, বিবাহ বিমা আছে, এরকম নানা রকমের বিমা আছে। কিন্তু বেসিক্যালি বিমা কিন্তু তিন রকম। একটা হলো লাইফ ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স। আমরা দেখছি অ্যাক্সিডেন্ট বিমার কথা হয়, অ্যাক্সিডেন্ট বিমা, মোটর ভেহিকলস বিমা, বাগলারি বিমা। যাই হোক, এগুলো থাকলেও বেসিক্যালি আমরা এই যে কথাগুলো অ্যাক্সিডেন্ট বা মোটর ভেহিকলস বা বাগলারি, এটা প্রপার্টি ইন্স্যুরেন্সের মধ্যে, ফায়ার ইন্স্যুরেন্সের মধ্যে আমরা বলতে পারি। অর্থাৎ বেসিক্যালি আপনাদেরকে বলবো যে বিমা তিন রকম। একটা হলো ফায়ার ইন্স্যুরেন্স, একটা হলো লাইফ ইন্স্যুরেন্স, আর একটা হলো মেরিন ইন্স্যুরেন্স। আপনারা এই তিনটা বিষয় মাথায় রাখবেন। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো যে ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়েজার। ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়েজার আপনার মনে রাখতে হবে। ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়েজার, আচ্ছা আপনারা বলতে পারেন কিনা যে ইন্স্যুরেন্স ওয়েজার মানে কি? ওয়েজার মানে হলো বাজি চুক্তি। আপনারা মনে রাখবেন যে বাজি চুক্তি মানে, ধরেন ক্রিকেট খেলা হচ্ছে, 1 বলে 6 হবে, আমি বললাম যে 1 লক্ষ টাকা দেবো, 6 না হলো আমাকে 6 লক্ষ টাকা দিল। এটা হলো বাজি চুক্তি। কালকে বৃষ্টি হবে, বললাম যে যদি না হয় আমি আপনাকে 2 লাখ টাকা দেবো। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। এরকম এটা বিষয় নিয়ে এটা মাথায় রাখতে হবে যে ওয়েজার মানে হলো বাজি চুক্তি। এটাকে আমরা বলি আইনের দৃষ্টিতে বলি এটা ইলিগাল, এটা কোনো লিগালিটি নাই। ঠিক আছে, এই কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স অ্যাপিয়ার্স টু বি সিমিলার টু ওয়েজারিং কন্ট্রাক্ট। আমরা অনেক সময় মনে করি যে ওয়েজারিং কন্ট্রাক্টের মধ্যে সিমিলার, মানে এই ল অফ ইন্স্যুরেন্সের সাথে মনে হয় যেন সিমিলার, কিন্তু আসলে সিমিলার না। কিছু ডিস্টিংশন আছে, আমরা আপনাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি 6টা বিষয়ে, অর্থাৎ 6টা ডিস্টিংশন যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝবেন যে আসলে বাজি চুক্তির সাথে আমাদের এই ইন্স্যুরেন্সের মিল নাই, অমিল আছে। যেমন প্রথম যেটা ইন্স্যুরেবল ইন্টারেস্ট, এটা খেয়াল, ইন্স্যুরেবল ইন্টারেস্ট। In an insurance contract, there always exists an insurable interest, but ওয়েজারিং ক্ষেত্রে ইন্স্যুরেবল ইন্টারেস্ট নাই। ইন্স্যুরেবল ইন্টারেস্ট কোনটা? যেমন আপনি মোটরসাইকেল বললেন যে আমি 5,000 টাকা প্রিমিয়াম দিয়ে একটা প্রতিষ্ঠানের কাছে বিমা করলেন, কিন্তু আপনি দেখেন তো ওয়েজারিং ক্ষেত্রে এটা আছে। এটা তো শুধুমাত্র কি এর বলে ছক্কা পড়লেই 2 লাখ টাকা দিবে না, এরকম একটা বিষয় থাকে। এই জন্য ইন্স্যুরেবল ইন্টারেস্ট, ওই যে মোটরসাইকেলটি, এটা হলো ইন্স্যুরেবল ইন্টারেস্ট। এটা কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে আছে, কিন্তু ওয়েজারিংয়ের ভিতরে নাই। নাম্বার 2, প্রোটেকশন অফ ইন্টারেস্ট। প্রোটেকশন ইন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, দি অবজেক্ট ইজ টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট। এটা খেয়াল করেন, ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের মধ্যে কিন্তু উদ্দেশ্য হলো স্বার্থ রক্ষা করা, কিন্তু ওয়েজারিং কন্ট্রাক্টের ক্ষেত্রে আসলে শুধুমাত্র গাম্বেল ফর মানি, জুয়া, টাকা, যে এটা ঘটলে এটা ঘটলে এত টাকা, ওটা ঘটলে এত টাকা, না ঘটলে এত টাকা। এটা হল গাম্বেল মানে জুয়া। আপনারা জানেন গাম্বেল মানে জুয়া, গাম্বেল ফর মানি, টাকার জুয়া খেলার মতো অবস্থা। কারণ নাম্বার 3, ইনডেমনিটি। আপনারা জানেন ইনডেমনিটি কি? ইনডেমনিটি হলো যে ক্ষতিপূরণ, অর্থাৎ ইনডেমনিটি। এখানে বলছে যে কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স ইজ বেসড অন দ্য প্রিন্সিপলস অফ ইনডেমনিটি except life and other insurance. In a way that there is no question of indemnity because it does not cover any risk. কারণ আমরা ইনডেমনিটির কথা যেটা বলি সেটা হলো it covers risks, কিন্তু ওয়েজারিং এর ক্ষেত্রে এই রিস্কটা কভার করে না। আমি আলোচনা আগেই করেছিলাম যে ইন্স্যুরেবল ইন্টারেস্ট কথা বলেছিলাম, আর একটা হলো প্রোটেকশন অফ ইন্টারেস্ট কথা বলেছিলাম, প্রোটেকশন অফ ইন্টারেস্ট। এই দুটো বিষয় আমি বলবো, ইন্টারেস্ট। নাম্বার 4 যেটা বলছি সেটা হলো যে গুড ফেইথ। খেয়াল করেন, গুড ফেইথ আমি আলোচনা করেছি। গুড ফেইথ ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের মূল বিষয়টা হলো গুড ফেইথের প্রশ্ন, বিশ্বাসের প্রশ্ন। বাট এই ওয়েজারিংয়ের ক্ষেত্রে গুড ফেইথের প্রশ্ন নেই। জুয়ার ভিতরে বা কিছু বা ইয়া থাকে, গুড ফেইথের প্রশ্ন থাকে কেন? তারপরে বলছে নাম্বার 5 স্পেসিফিক ক্যালকুলেশন। খেয়াল করবেন যে এই যে ইন্স্যুরেন্সের মধ্যে একটা ক্যালকুলেশন আছে যে এইটা হলে এইটা এইভাবে আপনাকে দিবে, কিন্তু গাম্বেলের ক্ষেত্রে বা ওয়েজারিং কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু এটা নাই। লাস্ট হলো সেটা হলো পাবলিক পলিসি। এটা খেয়াল করেন, পাবলিক পলিসি। এই পাবলিক পলিসি মানে
জনস্বার্থ। ইন্স্যুরেন্স লয়ের মধ্যে জনস্বার্থ নিহিত, কিন্তু ওয়েজারিংয়ের মধ্যে জনস্বার্থ নিহিত না। এই হলো বেসিক ডিস্টিংশন বিটুইন ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়েজার। আমরা আলোচনা করছিলাম যে অব্লিগেশন অফ ইন্স্যুরার, যে প্রতিষ্ঠানটি অফার করে ইন্স্যুরেন্সের জন্য, সেই প্রতিষ্ঠানের কিছু অব্লিগেশন আছে। এটা অব্লিগেশনগুলোর ভিতরে আছে যেমন মানে নির্দিষ্ট সময় পরে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ তার দায়িত্ব হলো মানে যিনি অ্যাসিওর্ড, যিনি গ্রাহক, যিনি তার সমস্ত রকমের কী করা, বলছে যে ক্ষতিপূরণ অর্থাৎ ইনডেমনিফাই করা, অথবা প্রাপ্য হক তাকে বুঝিয়ে দেওয়া। তারপরেও কিছু কথা বলা আছে, যেমন এখানে বলছে যে ফুলফিলমেন্ট অফ ইসেনশিয়ালস, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত মানে ইন্স্যুরেন্সের যে সমস্ত নিয়মগুলো আছে এগুলো অবশ্যই গ্রাহককে ফলো করতে হবে। এখানে আইন বলতেছে যে ফুলফিলমেন্ট অফ ইসেনশিয়ালস, তাহলে প্রয়োজনীয় যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো আপনাকে গ্রাহককে মানতে হবে। যেমন আপনি ঠিকমতো প্রিমিয়াম দিবেন, কোনো রকমের ফ্রড করবেন না, কোনো ইনফরমেশন গোপন করবেন না, বা নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হতে হবে, এরকম যে শর্তগুলো আছে শর্তগুলো পূরণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি দায়িত্ব নিবে আপনার দিয়ে থাকবে। আবার বলছে কমেন্সমেন্ট অফ রিস্ক, তাহলে আমাদের বলছে যে রিস্কের যে বিষয়টাগুলো আছে, যেটা বলছে যে রিস্ক অফ কমেন্সেস আফটার দ্য কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স ইজ এন্টার্ড ইনটু আফটার প্রপোজাল টু ইন্স্যুর ইজ অ্যাকসেপ্টেড। আমরা জানি যে যখন কোনো গ্রাহক যখন ইন্স্যুরেন্স পলিসি খোলেন, তাহলে অ্যাকসেপ্টেডের পরে থেকে কিন্তু তার রিস্কটা কমেন্স করে, এটা কিন্তু তার অব্লিগেশন। যেদিনকে যে সময়ে গ্রাহক যদি আপনার আছে প্রিমিয়ামটা পে করে আর আপনি যদি তার অ্যাকসেপ্টেন্স করেন, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে আপনি এই রিস্কটা কাভার করলেন, অর্থাৎ এই রিস্কটা আপনি মাথা নিলেন। এটা হলো আপনার অব্লিগেশন। তারপরে বলছে কস অ্যাপ্রক্সিমা, কমেন্সমেন্ট অফ রিস্ক অ্যান্ড কস অ্যাপ্রক্সিমা মানে বলেছিলাম যে কারণের জন্য আমরা এখানে বলছে যে দি ইন্স্যুরার ইজ অনলি লায়াবল ফর দোজ লসেস হুইচ ডিরেক্টলি অ্যান্ড রিজনেবলি ফলো ফ্রম দ্য ইভেন্ট ইন্স্যুরেড এগেইনস্ট। তাহলে যে জিনিসের উপরে আপনার ইন্স্যুরেন্স করা সেই বিষয়ে যদি ডিরেক্টলি যে সমস্ত কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যেরকম যদি চুরির এগেনস্টে হয়, মোটরসাইকেল চুরি হলে আপনি এরকম এইভাবে পাবেন, যদি আপনি নিজে ভেঙে ফেলেন তাহলে পাবেন না। তাহলে এখানে বলছে যে কস অ্যাপ্রক্সিমাম হলো ডিরেক্টলি যে সমস্ত কারণে আপনাকে অ্যাসাইন করা আছে সেই কারণগুলোতে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনাকে লাইবিলিটি নেবে। এবং ইন্স্যুরার এটা তার কস অ্যাপ্রক্সিমা অবভিয়াসলি এটা বলছে যে এটা তার দায়িত্ব, যে ডিরেক্ট কজে যদি লস হয় তাহলে তার ক্ষতিপূরণ দেওয়া বা তার মিটিগেট করা, লস মানে করা, অর্থাৎ তার যে ইন্স্যুরেন্স করা এই ইন্স্যুরেন্সের সমস্ত মানে ক্ষতিপূরণগুলো দেওয়া। তারপর লাস্ট বলছে রিটার্ন অফ প্রিমিয়াম আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস ইন্স্যুরেন্স বাউন্ড টু রিটার্ন দ্য প্রিমিয়াম রিসিভড। যদি এমন হয় বলছে যে ওয়েন দ্য কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স ইজ সেট অ্যাসাইড অন দ্য গ্রাউন্ড অফ ফ্রড বাই দ্য ইন্স্যুরার, খেয়াল করতে আপনার মনে রাখতে হবে কিন্তু এটা লাস্ট হলে রিটার্ন অফ প্রিমিয়াম। রিটার্ন অফ প্রিমিয়াম মানে কি? প্রিমিয়ামটা ফেরত দেওয়া। আপনি খেয়াল করবেন ফেরত দেবে কে? গ্রাহক যদি টাকা জমা দেয় কে ফেরত দেবে? ইন্স্যুরার দেবেন। ইন্স্যুরার মানে প্রতিষ্ঠানটি কখন ফেরত দিবেন? যদি দেখা যায় যে ইন্স্যুরার কোম্পানির মধ্যে কোনো ফ্রড আছে, ফ্রড মানে প্রতারণা আছে, এই প্রতারণা যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে ফেরত দিতে হবে। অ্যান্ড ইফ দ্য ইন্স্যুরেন্স পলিসি বিকামস void on the ground of non-disclosure material facts or fraud by the insured person, the premium are not returnable। খেয়াল করতে হবে যদি ফল্টটা যদি কার থাকে, কার, যদি গ্রাহকের থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফেরত দিবে না। এটা খেয়াল করবেন। আমরা এখানে লক্ষ্য করছি রাইটস অফ ইন্স্যুরার, প্রতিষ্ঠানটির কিছু অধিকার আছে। অধিকারের ভিতরে এক নম্বর বলছে পেমেন্ট অফ প্রিমিয়াম। খেয়াল করেন এটা আপনি যেমন যখন আপনি পলিসিটা ওপেন করতেছেন তখন ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ইনসিওর্ড, মানে যিনি প্রতিষ্ঠান গ্রাহক যিনি ইন্স্যুরেন্স খুললেন তার দায়িত্ব প্রিমিয়াম দেওয়া, এবং এই প্রিমিয়ামটা দিবেন আর এই প্রিমিয়ামটা পাওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানির হক, অর্থাৎ রাইটস, অধিকার। আপনার খেয়াল করতে হবে। তারপরে বলছে রাইটস টু কন্ট্রিবিউশন। আমি আলোচনা করেছিলাম কন্ট্রিবিউশন মানে হলো একাধিক ইন্স্যুরার যদি কোনো জিনিসের জন্য, কোনো ম্যাটেরিয়ালসের জন্য যদি একাধিক ইন্স্যুরেন্স করা হয়, তাহলে একাধিক প্রতিষ্ঠান যদি আপনি তার নলেজে থাকে যে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বলতে কন্ট্রিবিউট করতে পারবে একাধিক প্রতিষ্ঠান সমভাবে। তারপরে বলছে প্রিন্সিপালস অফ সাবরোগেশন। সাবরোগেশনের কথা আমি আগের ক্লাসে শেয়ার করেছিলাম। সাবরোগেশন মানে হলো যে এমন যদি হয় যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি যদি এমন একটি গুদামের ইন্স্যুরেন্স করা হয়েছে, সেই গুদামের কিছু মাল পুড়ে গেছে আর কিছু মাল পড়ে নেয়, তাহলে এই যে বাকি মালটা, এই মালটি ইন্স্যুরেন্স কোম্পানি এটা ক্যারি করতে পারবে, এরা নিতে পারবে, বাকি অংশটা নিতে পারবে, যেহেতু আপনাকে তারা ক্ষতিপূরণ দিচ্ছে, এরকম করতে পারার সুযোগ আছে। এবং লাস্টে বলছে যে নো রিটার্ন অফ প্রিমিয়াম। এর অর্থটা হলো যদি গ্রাহক যদি ফ্রড করে, মিথ্যা তথ্য দেয়, ভুল ইনফরমেশন দেয়, ম্যাটেরিয়াল ফ্যাক্টস যদি গোপন করে, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে এই প্রিমিয়ামটাকে ফেরত দিতে বাধ্য না।
এটা হলো তার অধিকার। তাহলে এই আমরা বলি যে ইন্স্যুরেন্স কোম্পানির অব্লিগেশন এবং অধিকার সম্পর্কে এই ছিল আমাদের মূল কথা। আমরা বলছিলাম যে ডিউটিস অফ পলিসি হোল্ডার অ্যান্ড রাইটস অফ পলিসি হোল্ডার। খেয়াল করতে হবে পলিসি হোল্ডারকে গ্রাহক যিনি বিমাটি করেন তা তার কি দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমরা একটু শেয়ার করতে চাই, আর তার কি অধিকার আছে সেই বিষয়টি শেয়ার করতে চাই। তাহলে গ্রাহক যিনি মানে সাধারণত বিমা করে থাকেন, এই বিমার সাথে তিনি বলতে চান ডিসক্লোজার, প্রিমিয়াম, প্রোটেকশন, মিটিগেশন অফ লস অ্যান্ড নো কমিশন। খেয়াল করতে হবে এই 5টা হলো তার ডিউটিস। অন দ্য আদার হ্যান্ড তার কিছু অধিকারের কথা বলা আছে, পেমেন্ট, অ্যাসাইনমেন্ট অ্যান্ড বার টু কোয়েশ্চেন, ডকুমেন্টস অ্যান্ড সারেন্ডার ভ্যালু। এই 5টা টপিক্স নিয়ে আমরা আলোচনা করলে জিনিসটা ক্লিয়ার হবে। একটা হলো ডিউটিস অফ পলিসি হোল্ডার, কী ডিউটি আছে? 1 নম্বর হলো যে ডিসক্লোজার। খেয়াল করেন যখন ইন্স্যুরেন্স করবেন তখন আপনি বলছি মেটেরিয়াল পলিসি হোল্ডার অবশ্যই তার মেটেরিয়াল ডিফেক্টসগুলো এটা ইন্স্যুরেন্স কোম্পানির সামনে বা ইন্স্যুরের সামনে প্রকাশ করতে হবে। ইট ইজ হিজ ডিউটি, খেয়াল করতে হবে। তারপরে বলছে যে প্রিমিয়ামের কথা বলছে, যে প্রিমিয়াম আপনি যদি ওপেন করেন, পলিসি ওপেন করেন, তাহলে আপনার দায়িত্ব হলো প্রতি বছর বা প্রতি মাসে আপনার প্রিমিয়াম দেওয়া, এটা আপনার দায়িত্ব। থার্ড, প্রোটেকশন। খেয়াল করেন এটা মনে রাখতে হবে কিন্তু, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যিনি পলিসি করলেন তিনি ধরেন একটা মোটরসাইকেল করলেন, বাট তিনি যেখানে সেখানে রেখে দেন, কোনো যত্ন করেন না, ঠিক আছে? এটা হলো যে আপনি মনে করেন যে জিনিসটা আপনি ইন্স্যুরেন্স করলেন ওই জিনিসটা একটা রিজনেবল ম্যান যেভাবে যত্ন নেয় আপনাকে সেভাবে যত্ন নিতে হবে। আপনি দেখা যাচ্ছে কি যে আপনি মনে করেন মোটরসাইকেল ওই বাড়ি রেখে দিলেন, ঘরের ভিতরে থাকলেন না, চুরির কথা বললেন, এটা আপনার নেগলিজেন্স। এটা বলছে এটা করা যাবে না। বলছে যে একটা রিজনেবল ম্যান যেভাবে প্রোটেকশন নেয় প্রপার্টি, আপনাকে ঠিক একই রকম প্রোটেকশন নিতে হবে। মানে ইট ইজ ইউর ডিউটি। পলিসি হোল্ডার যদি হন তাহলে সেক্ষেত্রে আপনার দায়িত্ব যে আপনি এটা প্রোটেকশন নেবেন, সমস্ত রকম প্রোটেকশন। আমরা বলেছি এখানে কিন্তু আইন বলছে প্রোটেকশন কেমন নেবেন, জাস্ট লাইক এ রিজনেবল ম্যান। একটা সচেতন মানুষ, একটা যুক্তিগ্রাহ মানুষ, একটা রিজনেবল ম্যান যেভাবে নেয় সেভাবে আপনাকে দিতে হবে। তারপর বলছে মিটিগেশন অফ লস। খেয়াল করেন মিটিগেশন অফ লস বলতে আমরা যেটা বলতে যে অনেক সময় অ্যাক্সিডেন্ট বা মিস হ্যাপেন, যে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পলিসি হোল্ডার টু টেক স্টেপস ফর রেডিউসিং লস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। খেয়াল করেন অনেক সময় আমাদের লস হচ্ছে, সমস্যা হচ্ছে, তাই সেই লসটা মিটিগেট করা যায়। এখন মনে করেন যে আপনি আগুন ধরে গেছে, আপনি আগুন বললেন আমি নিভাবো না। খেয়াল করেন আপনি গুদামে আগুন ধরে গেছে, আপনি বললেন নিভাবো না, বিকজ আমার ইন্স্যুরেন্স করা আছে, বাট না, মিটিগেশন লস। আপনি খেয়াল করবেন আপনি যদি প্রোটেকশন দেওয়া যায় তাহলে আপনাকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে এবং আপনাকে এই লসটা মিটিগেট করার জন্য আপনার নেসেসারি স্টেপ নিতে হবে। আপনারা এটা যদি বলেন যে এরকম যে আগুনে পড়তেছে তো আমার ইন্স্যুরেন্স করা আছে আমি সব টাকা পাবো, না, এটা রিজনেবল ম্যানটা বলবে না। এটা মিটিগেশন অফ লস, এই লসটা আপনাকে ক্যারি করে কমাতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি গ্রাহক হলে আপনার একটা দায়িত্ব থাকবে। আর লাস্ট বলছে যে নো কমিশন। খেয়াল করেন নো কমিশন। আপনার মনে করেন যে আপনি প্রিমিয়ার পরে কমিশন চাচ্ছেন, রিবেট চাচ্ছেন, রিবেট মানে কমিশন, তো সেটা চাচ্ছেন না, আপনি সেটা পাবেন না। যদি চান তাহলে এটা কিন্তু পানিশেবল অফেন্স অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন অফ দ্য ইন্স্যুরেন্স অ্যাক্ট। আপনি গ্রাহক, আপনি কেন কমিশন নেবেন? কমিশনের কোনো সুযোগ নাই এখানে, এটা দায়িত্ব, আপনি কমিশন চাইবেন না। তারপরে বলছে যে আমরা তার অধিকারগুলো কি, এই অধিকারগুলো বলছে 1 নম্বর হচ্ছে পেমেন্ট। In a case of life insurance, policyholder and other heirs, nominees and assignees are entitled to receive the money stipulated for in the policy on the happening of the specific contingency. In the case of other forms of insurance, the policyholder is entitled to be indemnified for all losses sustained from the peril insured against. খেয়াল করতে হবে। তাহলে বলছে যে এই যে পেমেন্টটা এটা অধিকার, পলিসিহোল্ডারের অধিকার। কে পাবে? 1 নম্বর বলছে যে সে নিজে পাবে, 2 নম্বর বলছে তার ওয়ারিশরা পাবে, 3 নম্বর বলছে নমিনিরা পাবে, 4 নম্বর বলছে যে অ্যাসাইনি যদি কাউকে ক্ষমতা দিয়ে থাকে সে পাবে। তাহলে এটা তার অধিকার যে এই ক্ষতিপূরণ বা যে টাকাটি আপনি পাবেন নির্দিষ্ট সময় পরে, এটা তার পাওয়ার অধিকার। তারপরে বলছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে হলো 2 নম্বর বলছে অ্যাসাইনমেন্ট কি সেটা, the policyholder is entitled to assign the policy whereupon the assignee becomes entitled to all benefits of the policy. খেয়াল করতে হবে যে এটা আইনেই বলা আছে যে এই পলিসির অ্যাসাইনমেন্টটা যে কোনো ব্যক্তিকে করা যাবে, এটা তার অধিকার। আমি না থাকলে আমার কেউ নাই, আমি স্বাধীনকে দিয়ে গেলাম, তাহলে স্বাধীনের যদি অ্যাসাইনমেন্ট দিয়ে যায় তাহলে স্বাধীনের এই পলিসিটা পাওয়ার অধিকার তার আছে। এটা যেমন স্বাধীনের অধিকার, অন্যদিকে এটা আমি যদি পলিসি করে থাকি এটা আমার অধিকার, আপনাদের মনে রাখতে হবে। এরপরে বলছে বার টু কোশ্চেন। এই বার টু কোশ্চেন মানে কি? বার টু কোশ্চেন কোনো প্রশ্ন করতে পারবেন না। আমরা অনেক সময় দেখি যে আফটার ল্যাপস অফ 2 years from the date of contract an insurance policy cannot be questioned on the ground of misstatement unless such misstatement was fraudulent. যদি 2 বছর পার হয়ে যায় তাহলে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি মিসস্টেটমেন্ট, যদি ভুল ইনফরমেশন যদি হয়, আমি যদি ফ্রডুলেন্ট দিই,
ফ্রডুলেন্টলি 2 বছর পরে যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে মানে আমাকে প্রশ্ন সম্মুখীন করতে পারেন। কিন্তু বলছে যে এর আইন বলতেছে যে আপনি কোনো করছেন ল্যাপস অফ 2 ইয়ার্স, আপনার ল্যাপস অফ 2 ইয়ার্স 2 বছর পরে পলিসি কমপ্লিট করার 2 বছরের পরে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আমি কন্টিনিউ করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাকে ব্যাক করে দিতে পারেন। এটা নিয়ম আছে, সেই নিয়মের অনুযায়ী আপনি এটা আমার অধিকার, এটা আমার অধিকার। আপনি আমাকে নির্দিষ্ট সময় যদি পার হওয়ার পরে যদি আমি না দিতে পারি তাহলে আমাকে যে পাওয়ার যে আপনাদের স্কেল আছে অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন অফ ল সেভাবে আমি পাইতে হকদার, এটা আমার অধিকার। তারপরে বলছে যে ডকুমেন্টস, খেয়াল করেন 3 নম্বর বলছে ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা কি? এখানে বলছে যে আমাদের যে আইন আছে 2010 সালে যে ইন্স্যুরেন্স অ্যাক্ট আছে বা পূর্বে যে 1938 সালে যে আইন আছে সেই আইনের মধ্যে পলিসি হোল্ডার এন্টাইটেলড টু গেট দ্য ফলোইং ডকুমেন্টস: কপিস অফ প্রপোজাল, মেডিকেল রিপোর্ট, নোটিস রিগার্ডিং ডিফল্ট অফ প্রিমিয়াম, and also written acknowledgement from the insurer of transfer, assignment and nomination। খেয়াল করেন এই ডকুমেন্টগুলো কিন্তু পাওয়ার অধিকার। একটা হলো কপিস অফ প্রপোজাল অ্যান্ড মেডিকেল রিপোর্ট, অ্যান্ড অলসো নোটিস রিগার্ডিং ডিফল্ট অফ পেমেন্ট, প্রিমিয়াম ডিফল্ট করলে যে পেপারস যে নোটিশটা আছে এটা পাওয়ার অধিকার। তারপরে বলছে রিটেন অ্যাকনলেজমেন্ট, সেখানে লিখিত যে কোনো স্টেটমেন্ট থাকে সেটাও পাওয়ার অধিকার আছে। আর এক লাস্ট আমরা যেটা বলবো এটা হলো স্যারেন্ডার ভ্যালু। খেয়াল করেন স্যারেন্ডার ভ্যালু বলছে যে এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি ডাজ নট ল্যাপস ফর দ্য নন পেমেন্ট অফ প্রিমিয়াম আফটার ইট রিকোয়ার্স এ স্যারেন্ডার ভ্যালু। খেয়াল করেন স্যারেন্ডার ভ্যালু মানে আমি যদি স্যারেন্ডার করে দিই, আমার পলিসি যদি স্যারেন্ডার করে দেন সেই ক্ষেত্রে এই স্যারেন্ডার ভ্যালু আমি পাইতে হকদার, এটা পলিসি হোল্ডার হিসেবে আমি পাইতে হকদার। দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিউটিস অ্যান্ড রাইটস অফ দ্য পলিসি হোল্ডার। আমরা আবার শেষ পর্যায়ে আমরা এটা বলে শেষ করব আমাদের ল অফ ইন্স্যুরেন্সের যে প্রথম যে পার্টটা সেটা আলোচনা করার জন্য ডবল ইন্স্যুরেন্স অ্যান্ড রি ইন্স্যুরেন্স। ডবল ইন্স্যুরেন্স কাকে বলে আপনাদেরকে বুঝতে হবে। ডবল ইন্স্যুরেন্স মানে একই জিনিস যদি 2 জায়গায় ইন্স্যুরেন্স করা হয়। আমি যদি আপনার সংজ্ঞাটা যদি পড়ি তাহলে এটা ক্লিয়ার হবে। একটা হলো ওয়েন দ্য সেম রিস্ক অ্যান্ড সেম সাবজেক্ট ম্যাটার ইনস্যুরড উইথ মোর দ্যান ওয়ান ইন্স্যুরার। তাহলে একটা জিনিস যদি আমি একাধিক প্রতিষ্ঠানে যদি ইনস্যুর করে থাকি, ফর এক্সাম্পল আমি যদি ধরেন আমি একটা বাড়ির মালিক, আমি বাড়িটি 30,000 টাকা একজনের কাছে রাখলাম, মানে 30,000 টাকা মূল্যে আমি একটা কোম্পানিতে আমি ইন্স্যুরেন্স করলাম, আর একটা কোম্পানিতে মনে করেন 10,000 টাকা করলাম, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে বললাম। এই যে কনসেপ্টটা 2 প্রতিষ্ঠানে যদি করা সেম যদি ইন্স্যুরেন্স করা হয় তাহলে এই কনসেপ্টটার নাম আছে ডাবল ইন্স্যুরেন্স। আর রি ইন্স্যুরেন্স কোনটা খেয়াল করেন, রি ইন্স্যুরেন্স মিনস ট্রান্সফার অফ এ পার্ট অফ দ্য রিস্ক বাই দ্য ইন্স্যুরার। খেয়াল করবেন যিনি প্রতিষ্ঠান যদি একা যদি রিস্ক ক্যারি করতে না পারে তাহলে সেইটা কী করতে পারে, তার রিস্কটা সরিয়ে দিতে পারে, আরেকজনের কাছে দিতে পারে। সাপোজ এ শিপ হ্যাজ বিন ইনস্যুরড ফর 10 লাখ টাকা, মনে করেন একটা জাহাজ 10 লাখ টাকায় একজনের কাছে ইন্স্যুরেন্স করা হয়েছে। দি ইন্স্যুরার যিনি প্রতিষ্ঠান মে ফিল দ্যাট রিস্ক ইজ টু হ্যাভি টু বি বোর্ন বাই হিম অলসো। বলতেছে এই রিস্কটা তার পক্ষে গ্রহণ করা সম্ভব না, তিনি এটা বহন করতে পারবেন। 10 লাখ টাকা যদি কোনো মিসিং হয় 10 লাখ টাকা দিতে পারবেন না, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। তাহলে সেই ক্ষেত্রে তিনি এই পার্ট অফ দিস রিস্ক ক্যান ট্রান্সফার টু অ্যানাদার পারসন, অ্যানাদার ইন্স্যুরার। তাহলে অন্য কোম্পানির কাছে তিনি তার আংশিক এটা তিনি কী করতে পারেন, এটা শিফট করতে পারেন। এটার কনসেপ্টের নাম আছে রি ইন্স্যুরেন্স। মনে থাকবে আপনাদের? এটাই হলো। তা আমরা যাই হোক প্রিয় আইনের শিক্ষার্থীরা, আমরা আসলে ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের বেসিক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আমি ক্লাসের শেষ পর্যায়ে আপনাদের এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে আরও দেখা হবে বা আমাদের ইন্স্যুরেন্স নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেগুলো আপনারা ভালো মন দিয়ে শুনবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।